সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থার কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। এ সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছে জনাব রাসেল আহমেদ লিটন, নির্বাহী প্রধান এসকেএস ফাউন্ডেশন, এবং জনাব মশিউর রহমান, মহাব্যবস্থাপক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। ক্ষুদ্র ঋণ নিয়ে যাত্রা শুরু করলেও ক্ষুদ্র ঋণের বৈচিত্র্যায়নের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য নানা ধরনের নিরাপত্তা বেষ্টনী সহ শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মানবিক উন্নয়ন কর্মসূচির সমন্বয় ঘটিয়ে দেশের দারিদ্র্য দূরীকরণের পিকেএসএফ একটি নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি পিকেএসএফ সমন্বিত উন্নয়ন ধারণার আঙ্গিকে এর কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই একটি হচ্ছে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহে সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি, সংক্ষেপে যাকে সমৃদ্ধি বলছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের এই কর্মসূচির উপর একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে 1990 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় দারিদ্র্যের বহুমাত্রিকতাকে বিবেচনা করে মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিতকরণের লক্ষ্যে পিকেএসএফ 2010 সাল থেকে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি নামক একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচিটি বাস্তবায়নে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা ছাড়াও স্থানীয় সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে সম্পৃক্ত করেছে। কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে প্রাথমিকভাবে 21টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এমনই একটি ইউনিয়ন হল ঠাকুরগাঁও জেলার সদর থানার 6 নম্বর ইউনিয়ন। পরিবার ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্যসেবা। কেননা স্বাস্থ্য সচেতনতা বা চিকিৎসা সেবা না পেলে একজন মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত করতে পারে না। পিকেএসএফ এর সহযোগী সংস্থা এই ইউনিয়নে তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করে আসছে। এই ক্লিনিকে গ্রামের অবহেলিত দরিদ্র জনগণ সামান্য অর্থের বিনিময়ে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। আমি গর্ভবতী অবস্থায় এখানে আসি, আপার কাছে চিকিৎসা নিই। মাসে 2 বার করে আসি। হুসনিয়ারা আপা আসে এখানে আমাদের আমাকে চেক করে, এবং মাসে আবার মমতাজ আপা আসে, মাসে আমাদের বাসায় যায়, ভালো মন্দ চেক করে, প্রেশার চেক করে, আবার ঠিক মতো খাওয়া দাওয়া পুষ্টিকর খাইতে বলে, আবার সমস্যা যেগুলা সেগুলা করতে দেয় না, বাধা বিরোধ করে। আমি বাচ্চা নিয়ে দূরে যাইতে পারি না, আমি নিজেও অসুস্থ, আমি বাচ্চা নিয়ে যাইতে পারি না। বুড়ো বিষ ঠাকুরগা, আমি বাচ্চা নিয়ে শুধু এখানে আসি। এখান থেকে আমি ওষুধপাতি নেই, পরামর্শ নেই। এই ক্লিনিকে রোগের চিকিৎসা দেবার পাশাপাশি গ্রামের মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, শিশুদের চিকিৎসা, বয়স্ক মানুষ যারা চিকিৎসা সেবা নিতে দূরবর্তী হাসপাতালে যেতে পারে না, তারা চিকিৎসা গ্রহণ করতে পারছে। আমাদের বাসাও যায়, 1 মাসে 2 বার যায়, এগুলা বলে দিয়ে আসে, আমাদেরকে আসতে বলে, আমরা আসি। দূরে কোথাও যাইতে পারে না বয়স্ক মানুষ। পিকেএসএফ এর সহযোগী সংস্থার স্যাটেলাইট ক্লিনিক গ্রামের নির্দিষ্ট একটি বাড়িতে বসে। এখানে স্বাস্থ্য সহকারী ও প্যারামেডিক ডাক্তার রোগী দেখেন। মাসে 1 বার করে প্রতি কেন্দ্রেই একজন এমবিবিএস ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। আমাদের এই স্যাটেলাইটে প্রেশার মাপা হচ্ছে, ওজন মাপা, ডায়াবেটিস টেস্ট করা হচ্ছে। যেই ডায়াবেটিস টেস্ট করতে ঠাকুরগাঁও সদরে যেতে হতো, মানুষের অনেক কষ্ট হতো, সেটা আমরা বাড়ির দোরগোড়ায় পৌঁছে নিয়ে চলে এসেছি। বাড়ি বাড়ি স্যাটেলাইটে আমরা ডায়াবেটিস টেস্ট করছি। আগে অনেক রোগ সম্পর্কেই মানুষ বুঝতো না। আমাদের এই স্যাটেলাইটে পরামর্শে উঠান বৈঠকের মাধ্যমে অল্প সময়ে যে কোনো রোগ হলে আউলিয়াপুরের মানুষগুলো এখন চিকিৎসা সেবা নিচ্ছে। অতি তাড়াতাড়ি এই অসুখগুলি, সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। 6 নং আউলিয়াপুরের জনগণের স্বাস্থ্য সেবার প্রতি আগের তুলনায় যে আগ্রহ বেড়েছে, সেই আগ্রহ দেখে আমার মনে হয় ওষুধপত্র হলে আরও সচেতন হতো, আরও ভালো হতো। এখানে ডায়াবেটিক পরীক্ষা সহ ছোটখাটো নানা পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়। ছোটখাটো হলে আমরা চিকিৎসা দিই, বড় ধরনের হলে তো আমাদের কোনো ব্যবস্থা নাই, আমরা তখন সদরে নিয়ে যাই। আমি জনপ্রতিনিধি হিসাবে এই এলাকার 1 বছর যাবত যেটা দেখে আসতেছি যে এর আগে বিভিন্ন
সমস্যা নিয়ে মানুষের যে অবস্থা ছিল তার চেয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে সচেতনতার জন্য আমি এই সমৃদ্ধি প্রকল্প পরিচালনাকারী ইএসডিওকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আরও একটি উল্লেখযোগ্য কার্যক্রম হল বাড়ির পাশের পতিত জমিতে ঔষধি গাছের চাষ। পিকেএসএফের সহযোগী সংস্থার সহায়তায় রাবিয়া খাতুন বাড়ির পাশের পতিত জমিতে বাসক পাতা চাষ করছে। এই বাগানের বাসক পাতা পিকেএসএফের সহযোগী সংস্থা ন্যায্য মূল্যে কিনে ঔষধ কারখানায় সরবরাহ করে। এটা বাসক পাতা আমরা নিজে লাগাইছি এবং কি আমি দেখাশোনা করি, আমার ছেলেরাও চর্চা করার পরে আমরা এখান থেকে কাটিংও বিক্রি করি, পাতাও বিক্রি করি। এই বাগান থেকে কাটিং সংগ্রহ করে আরও অনেকেই বাসক পাতার বাগান গড়ে তুলছে। কাটিং বিক্রি করেও রাবিয়া খাতুন বেশ আয় করছে। বাসক গাছে খুব একটা যত্ন নিতে হয় না, তার ছেলে লেখাপড়ার পাশাপাশি বাসক বাগানে সময় দেয়। ইএসডিওর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এখানে একটা মাতৃবাসক বাগান লাগাইছি। গত 1 বছর 2 মাস হবে আমরা এই বাগান থেকে কাটিং এবং শুকনা পাতা দুইটাই একসাথে বিক্রি করি এবং এখান থেকে আমাদের মোটামুটি অনেক আয় হয় এবং এই টাকা দিয়ে আমার পড়ালেখার মোটামুটি টুকিটাকি খরচ চলে। এই বর্ষায় আমরা রাস্তার দুই ধারে অনেকগুলো কাটিং লাগাবো এবং অলরেডি মনে করেন আমরা এখানে আমাদের বাগানে 20,000-এর মতো কাটিং লাগাইছি। এই বাগান থেকে বাড়তি যে আয় হয় তা তাদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখছে। এভাবে পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম ঠাকুরগাঁ জেলার সদর থানার আউলাপুর ইউনিয়নের উপর প্রতিবেদনটি। পিকেএসএফ 1990 সাল থেকে তার কার্যক্রম আরম্ভ করেছে এবং এই আলোচ্য কার্যক্রমটি আমরা দেখলাম 2010 সালে আরম্ভ হয়েছে। এতদিন পরে এই ধরনের একটা কার্যক্রম আরম্ভ করার লক্ষ্যটা কি? আমরা এই প্রথম টোটালি একটা এলাকার কি চাহিদা এটা নিরূপণ করে, একটা পরিবারের চাহিদাকে নিরূপণ করে তার সকল চাহিদার সাথে তার কি আছে এবং আমরা কি সহযোগিতা করতে পারি এবং লোকাল গভর্নমেন্টকে সম্পৃক্ত করে অর্থাৎ ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে এবং আমাদের পার্টনার অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত করে একটা টোটাল ডেভেলপমেন্ট অর্থাৎ সমন্বিত একটা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এটা আমাদের ইচ্ছা আগে থেকেও ছিল, শুধু ক্ষুদ্র একটা অনুষঙ্গ, এটা দিয়ে টোটালি ডেভেলপমেন্ট হয় না। যার জন্য আমরা তার মানে একটি পরিবারের কি সম্পদ রয়েছে, কি সক্ষমতা রয়েছে সেগুলিকে নিরূপণ করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। জনাব রাসেল আহমেদ লিটন, আপনি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগী সংস্থা অনেক দিন এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনি বাস্তবায়ন করেছেন, সর্বশেষ হচ্ছে এই সমৃদ্ধি। আপনার অনুভূতি যদি বলেন। পরিবার ভিত্তিক উন্নয়ন, এটা আমরা বলছি একটা পরিবারের কি কি সমস্যা আছে এটা চিহ্নিত করা হচ্ছে। প্রথম স্যার একটা উদাহরণ যদি দেই, আমাদের সাগাটা ইউনিয়ন পরিষদের 7,500 পরিবার আমরা জরিপ করেছি, তার মধ্যে থেকে এই কর্মসূচির আওতায় 6,500 পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং কিভাবে করা হয়েছে যে একটা জরিপের মধ্য দিয়ে, এবং এটি স্থানীয় সরকার মানে ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে এবং পিকেএসএফের তো সম্পৃক্ততা আছেই, আমরা পার্টনার সম্পৃক্ত এবং কমিউনিটি যারা আছে তারা সহ 4টে লেভেল থেকে কিন্তু স্যার এই প্রজেক্টটি বাস্তবায়ন হচ্ছে। আমরা করার পরে দেখছি একটা পরিবারের কি চাহিদা আছে, এই চাহিদাগুলো আমরা নির্ণয় করার পরে কারো থাকতে পারে স্বাস্থ্য, শিক্ষা, কারো কর্মসংস্থানের সমস্যা থাকতে পারে, যার যেটা সমস্যা সেটা চিহ্নিত করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে কয়েক প্রকার থেকে। একটি হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি পিকেএসএফ দিচ্ছে এবং আমরা যেটা পাচ্ছি সেটা করছি, যেটা পাচ্ছি না সরকারের যে সম্পদগুলো আছে সেগুলোকে মানে আহরণ করে তাদের সাথে মিলে দেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের যে বাজেট আছে এরা প্রত্যেক বছরের বাজেটটা উপস্থাপন করছে, সেই বাজেটের সাথে আমাদের সমৃদ্ধির বাজেট যেটা, এই বাজেটটা অন্তর্ভুক্ত করে যৌথ একটা বাজেট ওখানে উপস্থাপন হচ্ছে। অর্থাৎ একটা ইউনিয়নের টোটাল উন্নয়নের জন্য যে বাজেটটা, সেই বাজেটের কথা বলছেন এবং সেখানে রিসোর্সগুলি কোত্থেকে আসবে, আপনি সমৃদ্ধি থেকে কত যাবে, আপনার তার যে ইউনিয়ন পরিষদের যে ইনকাম সোর্সগুলো আছে সেগুলি সমন্বয় ঘটিয়ে একটা উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছে। কি কি কম্পোনেন্টগুলি নিয়ে এই প্রোগ্রামটাকে সাজানো হয়েছে? আমরা টোটাল পরিবারটাকে ধরতেছি, পরিবারের মধ্যে আবার ভাগ করছি যে কর্মক্ষমকে শিশুদের জন্য আলাদা, যেমন শিশুদের দরকার হচ্ছে লেখাপড়া এবং চিকিৎসা, তার জন্য আমরা করেছি। আমরা কিন্তু আলাদা স্কুল প্রোগ্রাম করি নাই, আমরা করেছি যে স্কুলে তারা যাচ্ছে, সরকারের এখন যে প্রোগ্রামগুলো আছে তাতে স্কুলে যাওয়ার হারটা কিন্তু স্যার অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে স্কুলে তারা পড়াটা আপডেট করতে পারে না। এছাড়া স্যার এখানে এই প্রোগ্রামটা একটা নতুন দিক আছে, বইয়ে কোনো সময় লেখা থাকে না রাস্তা কিভাবে পার হতে হবে, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হবে, তো বাচ্চাদের এই জায়গাগুলো আমরা শেখাই। পিকেএসএফ এর কোনো কার্যক্রম ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে
এর আগে ডিজাইন করা হয়নি। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে কিনা ইউনিয়ন পরিষদের সাথে কাজ করতে গিয়ে? যৌথভাবে এটা কিন্তু স্যার উপস্থাপন হচ্ছে, এবং আমাদের একসাথে কাজ করতে গিয়ে যে বিষয়গুলো পজিটিভলি উপস্থাপিত হয়েছে সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ এটা তার কর্মসূচি, এবং আমরা বলেছি যে আমরা তো সারাক্ষণ কাজটা করব না, দীর্ঘদিন সময় ধরে কাজ করব না, এটি আপনার কর্মসূচি। এইটা বলার পর ইউনিয়ন পরিষদের ইউনিয়নের সদস্য যারা রয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, যৌথভাবে এই প্রোগ্রামটা চলছে। এখানে স্যার যে কাজটি হচ্ছে যে যেমন আমরা বলেছি এবং সবাই ইউনিয়ন পরিষদের যে আমরা বাইরের কোনো পায়খানা করব না, কমিটমেন্ট, এটা কমিটমেন্ট তারা উপস্থাপন করেছে। একটি সন্তানও থাকবে না যে স্কুলে তারা যায় না, এবং একটি পরিবারের কোনো কর্মক্ষম লোক যদি থাকে তাদেরকে সক্ষম করার জন্য যা প্রয়োজন, তার ক্যাপাসিটি ডেভেলপ করা থেকে শুরু করে তার যদি সাপোর্ট দরকার হয়, এখানে স্যার বিভিন্ন পিকেএসএফ এর স্যার আমাদেরকে বিভিন্ন স্তরের সাপোর্ট আছে, শুধু এই ডেভেলপমেন্টের সাপোর্ট না। এখানে স্যার সুদবিহীন যেটা আমরা বলি, অনেকেই বলে যে ঋণ, শুধু ঋণের মধ্যে কিন্তু কয়েকটা স্তর আছে। এখানে সুদ ছাড়া কিন্তু ঋণ দেওয়া হচ্ছে, যেটা সফট লোন বলা হয়। 43টা ইউনিয়নে বর্তমানে এই কার্যক্রমটা চলছে। এই 43টা ইউনিয়ন আসলে কিভাবে বাছাই করা হলো, এগুলো কোথায়? 7টা বিভাগের আমরা 40টি জেলায় 43টা উপজেলায় 33টা ইউনিয়ন নির্বাচন করেছি। প্রথমত আমরা আমাদের পার্টনার অর্গানাইজেশনদের নিয়ে বসছি যে আমাদের দেশে আমরা এরকম একটা কাজ শুরু করব, এবং আমরা প্রথম দিকে এরকম যেগুলো পিছিয়ে পড়া ইউনিয়ন আছে এরকম কতগুলো আছে, একটু অন্যরকম সমস্যা, যেমন পার্বত্য এলাকায় এই ইউনিয়নগুলো সিলেক্ট করেছি, হাওরের এলাকায় সিলেক্ট করেছি, চর এলাকায় সিলেক্ট করেছি। এই বিষয়ে আবার আলোচনায় আসবো আপনাদের সাথে। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে সমৃদ্ধির আওতায় 43টা ইউনিয়ন বাছাই করা হলো। জনাব মশিউর রহমান সাহেব, কমিউনিটি ডেভেলপমেন্টের আওতায় সাধারণত আপনারা কি কাজ করে থাকেন? যেহেতু টোটাল ইউনিয়ন পরিষদকে নিয়ে আমরা প্রথম দিয়েছি, আমরা স্কুলগুলো যখন ভিজিট করি প্রত্যেক স্কুলে দেখা যাচ্ছে স্যানিটেশন অবস্থাটা ভালো না, যার জন্য প্রত্যেক ইনস্টিটিউটে একটা করে টিউবওয়েল এবং 2টা করে স্যানিটারি, এটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া যত পাবলিক প্রতিষ্ঠানগুলো আছে স্যার, যেমন এছাড়া অন্যান্য যে সমাজ সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, ক্লাব, মসজিদ, মন্দির, এগুলোতে একটা ল্যাট্রিন এবং একটা টিউবওয়েল। এই কাজকর্ম করতে গিয়ে তো একটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হয়েছেন, সেগুলো যদি একটু বলেন। আমরা যখন তাদের সাথে বসলাম, বিভিন্ন স্তরে সামাজিক কাজ, এটি সবাই মিলে এবং এটি কমিউনিটির ইনভলভমেন্ট নিয়ে এই কাজটি করতে হবে, এবং একটু কারো ব্যক্তিগত জায়গা এগুলো এটা হবে না, বসানো যাবে না। তখন যখন দেখলো এর ফলাফলটা বুঝতে পারলেন, তখন আমরা এই সামাজিক প্রতিষ্ঠানগুলোতে তাদের যে কমিটি আছে, এবং পাশাপাশি এটি যে যৌথভাবে করা হচ্ছে, শুধু আমরা শেষ করছি না, এখানে অন্য অন্য যে কর্মসূচিগুলো গভর্নমেন্টের স্থানীয় সরকারের আছে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। এখানে বড় একটি স্যার প্রভাব পড়েছে, এটি স্যার আমাদের এই কাজ দেখার পরে, এর কোয়ালিটি দেখার পরে তাদের নিজস্ব যে কাজগুলো আছে সেটাও কিন্তু এটাকে ফলো করতে পারছে সহজেই, এবং এটি স্ট্যান্ডার্ড সেট করতে হয়েছে এখানে, এবং তারা এটা খুবই পজিটিভলি গ্রহণ করেছে। এগুলো কি নীতিমালা পিকেএসএফ থেকে দেওয়া হচ্ছে? জি স্যার, আমাদের নীতিমালা তো স্যার প্রত্যেকটা, এবং এগুলো প্রিয়দের সাথে আলোচনা ক্রমে আমরা নীতিমালা করছি। স্যার আরেকটা বলিনি স্যার একটু, এখানে কিন্তু আমরা একটা সহযোগী সংস্থার জন্য একটা ইউনিয়ন দিয়েছি, তার অনেক বড় কার্যক্রম, কিন্তু একটা তার নিজের মতো করে সাজাতে হবে ইউনিয়ন পরিষদকে নিয়ে। সরকারের একটা স্বাস্থ্য ডেলিভারি সিস্টেম রয়েছে, আমরা যেটাকে কমিউনিটি ক্লিনিক বলি, আর এখানে আমরা স্যাটেলাইট ক্লিনিক দেখলাম। এগুলি কি সাংঘর্ষিক হচ্ছে নাকি একটি অপরটির পরিপূরক হিসেবে কাজ করছে? একটা ইউনিয়নের যদি স্যার 6000 লোক থাকে, 2টা ক্লিনিক থাকে, এটাকে কিন্তু আমরা এর মধ্যে নিয়ে আসছি, কারণ এটা তো ইউনিয়ন পরিষদের মধ্যেই। আমরা করতেছি কি, আমাদের প্রতি 500 খানার জন্য একজন স্বাস্থ্য সেবিকা আছে, সে বাড়ি বাড়ি যাচ্ছে, সবাইকে অ্যাওয়ার করতেছে, একটা ট্রেনিং দিচ্ছে আমরা উঠান বৈঠকের মাধ্যমে, এবং যার যেটা অসুখ তাকে আমরা স্বাস্থ্য ওই ক্লিনিকগুলোতে পাঠাচ্ছি যে চিকিৎসার জন্য। কিছু কিছু এখানেও দেওয়া হচ্ছে, প্লাস আমরা আর কি এমবিবিএস ডাক্তার প্রতি, আমরা একটা ইউনিয়নকে 8 জায়গায় আমরা বসতেছি, ওইখানেও এমবিবিএস ডাক্তার যাচ্ছে। আবার আমাদের ব্রাঞ্চেও একটা করে স্ট্যাটিক ক্লিনিক আছে, অর্থাৎ যাওয়ার যেখানে সুবিধা আমরা সবটা মিলে কম্বাইন করে নিয়েছি, সবখানেই যেন যায় তারা, এবং উপজেলাতেও আমরা পাঠাচ্ছি বড় হলে। স্বাস্থ্যসেবা বাড়িতে গিয়ে দেওয়া, আগে আমরা দেখেছি যে তারা এসে গ্রহণ করা, এই দুটোর মধ্যে আসলে মূলত পার্থক্যটা স্যার আসলে দরিদ্র মানুষ তো স্যার আসলে তারা অনেক রিমোট অঞ্চল থেকে
এই যে সরকারের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে এর দূরত্ব কিন্তু স্যার আছে। স্যার বলেছেন যে একটা ইউনিয়নে হয়তো 1টি 2টি, আর আমাদের মতন যে ইউনিয়নগুলো আমরা নির্বাচন করেছি একদম রিমোট, এবং একটা করে ওয়ার্ড বলে একটা করে চর এরকম বিচ্ছিন্ন। এখন আমরা যখন বাড়ি বাড়ি এই সেবাটা পৌঁছে দিচ্ছি, তখন বিশেষ করে গর্ভবতী মা এবং প্রসূতি মা এবং বাচ্চারা যারা, এরা কিন্তু একদম বাড়িতে গিয়ে, সেবিকারা বাড়িতে গিয়ে তাদের স্যার স্বাস্থ্য চেক আপ করতেছে। এর মধ্যে তো স্যার ওজন মাপা, তাদের ডায়াবেটিস, তারপরে প্রেশার মাপা, এগুলো অনেকগুলো কাজ কিন্তু তার বাড়িতে বসে ওই মাটার সেবাটা নিশ্চিত করতে পারছে। কোনো কারণে স্যার যদি এটা এখানে হতো, কমিউনিটি ক্লিনিকে হতো, তাহলে আসতেন না। এটা না আসার কারণে এই সমস্যাগুলো বড় আকারে ধারণ করতো, এবং যেটা পরবর্তীতে এটাকে রিকভারি করতে পারতেন না। তাছাড়া একটা কর্মসংস্থানের একটা বিষয় আছে, যে হয়তোবা এই দরিদ্র মানুষগুলো তাদের সারাদিন কাজ করছে, ক্লিনিকগুলো আসার আসলে সময় না, ইচ্ছা থাকলেও হয় না। এখানে নদী হলে নদীতে আমাদের স্যার মানে বোর্ড আছে, যে বোর্ডটা মোবাইলের অ্যাম্বুলেন্সের কাজগুলো করছে। আচ্ছা, ওই যেহেতু বিচ্ছিন্ন এলাকাগুলো বিচ্ছিন্ন। বাসক পাতার নার্সারি, প্রথমত ঔষধি গাছের মধ্যে অনেক ধরনের গাছ আছে, তার মধ্যে আপনারা বাসক পাতাটা বেছে নিলেন কেন? এটার সুবিধাটা হচ্ছে বাসক গাছ এমনি স্যার অল্পতে হয়, এটা লাগাই দিলে আর কোনো সমস্যা হয় না, পরিচর্যা খুবই কম এবং 20 বছর যায়। আরেকটা হচ্ছে একটা গাছের বয়স 20 বছর পর্যন্ত আপনি নিতে পারবেন, 1 বছরের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন, পাতা নিতে পারবেন স্যার। দ্বিতীয়ত হচ্ছে এটা ছাগলে খায় না, গরুতে খায় না, মানুষও নষ্ট করে না। সো এটা যে কোনো পতিত জমিতে লাগালেই হয়। একটা গরিব মানুষ যদি স্যার সে 2000 গাছ কোনো রকম করে লাগাইতে পারে তার আঙ্গিনাতে, সে মাসে 3 থেকে 4000 টাকা ইনকাম করতে পারবে একটানা 20 বছর। একমি এবং স্কোয়ারের সাথে আমাদের এমও হয়েছে, যেখানে তারা এই পাতা, শুকনা পাতা কিনতেছে। এখন একমি কিনতেছে হচ্ছে 35 টাকা করে, স্কোয়ার কিনতেছে 40 টাকা। তার মানে মার্কেটিং এর বিষয়টা অলরেডি আমরা বিক্রি করেছি এবং এটা চাইতেছে আরো দিন দিন বাড়তেছে। গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা কি বলে? এটা বলতেছে যে এটা তো চলে গেছিল, এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, আবার তাদের হাতের কাছে চলে আসছে। এবং শুধু হাতে আসতেছে না, একটি আয় অর্থ উপার্জনকারীর উপায় হিসেবে কাছে আসছে। ভালো ইনকাম স্যার এটি এবং প্রত্যেকটা যে জায়গাগুলো পড়েছিল প্রদীপ। আর ওই একমির কথা যেটা বললো মার্কেটিং, হ্যাঁ ওরা গিয়ে কিনে নিয়ে আসতেছে। এটা মার্কেটিং লিঙ্কেজটা, এটা স্যার আমার প্রজেক্ট থেকে, এই কর্মসূচি থেকে দায়িত্বটা নিয়েছি। এই লিঙ্কেজটা, এটা সমৃদ্ধি এইটা করে দিচ্ছে। যখন করে দিচ্ছে, তখন আমরা না থাকলেও তো স্যার আমাদের লাগবে না। ওই উপকারভোগী যারা আছেন, যারা এটার মানে খামার যারা তৈরি করতেছেন, উৎপাদন করতেছেন, সরাসরি তাদের সাথে একটা লিঙ্কেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন ওষুধের গাছের মধ্যে আমরা এরপর তুলসীতে যাব, আর অন্য অশ্বগন্ধা যাব, এটার চাহিদা রয়েছে। এরকম 18টা আমরা আইটেম ঠিক করেছি, কিন্তু বাসক যেহেতু প্রথমে খুব সহজে মানুষকে 1 বছরের মধ্যে আয় পাওয়া যায়, এইটা দিয়ে উদ্বুদ্ধ হলে